আসসালামু আলাইকুম। এনটিভির আয়োজনে আইএফআইসি নিবেদিত এই সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা দিনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আলোচনার মধ্যে আজকে আমরা সারাদিনই একটি বিষয় আলোচিত ছিল যে আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমানকে দিল্লি এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হয়েছে। বলা যায় যে ভারতীয় কর্তৃপক্ষ তার সাথে যে আচরণ করেছে তার প্রেক্ষিতে 2.5 ঘন্টা অবস্থান করে উনি ফেরত আসছেন। এটা কালকের ঘটনা, কালকে রাতের ঘটনা, এবং এই প্রেক্ষিতে আজকে অনেক ঘটনাই ঘটেছে। পররাষ্ট্রমন্ত্রী এ নিয়ে কথা বলেছেন, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছিল। এ নিয়ে আমরা আলোচনা করব। এর বাইরে আরও দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা জানি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছিল, এটার একটা সমাপ্তি ঘটেছে বলে এই পর্যায়ে এসে অন্তত বলা যাচ্ছে। এই নিয়ে আমরা আলোচনা করব। আর আগামীকাল মানে আমরা যখন কথা বলছি তারপরে সংবাদপত্রের কালো দিবস 16ই জুন, এই নিয়ে আজকে ঢাকায় সেমিনার হয়েছে, আগামীকাল অনেকগুলো অনুষ্ঠান আছে, এই নিয়ে আমরা একটা কথা বলবো। শুরুতে আমি পরিচয় করে দিচ্ছি আজকে আমাদের দুজন অতিথির সঙ্গে। আমার ঠিক বাঁ পাশে রয়েছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, রাজনৈতিক বিশ্লেষক এবং G9-এর সাধারণ সম্পাদক। এনটিভি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আর রয়েছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এবং নাগরিক পার্টির পিসি কমিটির সদস্য, যেটা স্থায়ী কমিটি, স্ট্যান্ডিং কমিটি, প্রেসিডিয়াম বলে আমরা অন্যান্য রাজনৈতিক দলে চিনি, এটা উনি সদস্য। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। যেমনটি আমি বলছিলাম শুরুতেই, যে আসলে বাংলাদেশের প্রতি ভারতের কি মনোভাব, এটা নিয়ে দীর্ঘ আলোচনা কিন্তু গত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তীতে জনাব তারেক রহমানের দেশে ফিরে আসা, নির্বাচনের জয় এবং এরপরের নানা ঘটনাবলী, বিভিন্ন সময়ে এই ভারত বাংলাদেশ সম্পর্কটা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি আলোচিত হয়েছে এই সময়টাতে, এবং এই আলোচনা এখনও থেমে নেই। একদিকে সীমান্তে পুশিন একটা নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে দুই দেশের মধ্যে, এবং যেটা মনে হয়েছিল যে নতুন সরকার আসার পর দুই দেশের সম্পর্কের হয়তো একটু উন্নতি হবে, তো আসলেই কি হয়েছে? এবং সর্বশেষ গতকালের ঘটনা, যেমনটি আমি বললাম, আমাদের তথ্য উপদেষ্টার সাথে যে আচরণ করা হয়েছে, কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আলোচনায় সারোয়ার তুষার আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। ভারত আসলে তাদের শক কাটিয়ে উঠতে পারেনি এখনো মনে হয়। শকটা হচ্ছে তারা 16.5 বছর ধরে তাদের একটা অনুগত ভৃত্যকে বিনা ভোটে এদেশে লালন পালন করে ক্ষমতায় রাখার জন্য যা করণীয় সব করেছে। জনগণের অধিকার, ভোটের অধিকার উপেক্ষা করে ফ্যাসিবাদী কায়দায় একটা সরকারকে তারা এখানে রেখেছে শুধুমাত্র তাদের স্বার্থ রক্ষা করবার জন্য। তারা যা নেওয়ার সব নিয়ে যাওয়ার জন্য, যা করার সব করার জন্য করেছে। এবং বাংলাদেশে ওই ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী এটাও বলেছিল, ভারতকে যা দিয়েছি তারা আজীবন মনে রাখবে, তারা মনে রাখতে হবে। গোপনে কি কি দিয়েছে সব আমরা জানিও না, হয়তো মনে রাখবে মোদি বা সরকার বা ভারত মনে রাখছে। সেই রকম তাদের একটা কেনা ভৃত্য যখন দেশে গণহত্যা চালিয়ে পালিয়ে গেল জনরোষের মুখে, তখন তারা ডেফিনেটলি এইখানে তাদের যে অলিখিত একটা রাজ্য হিসেবে বাংলাদেশকে তারা চালাতো তাদের অনুগত প্রশাসক রেখে, সেটা তো হাতছাড়া হয়ে গেল। এটা তাদের জন্য ডেফিনেটলি শকিং। ভারতের অবস্থান থেকে চিন্তা করেন আপনি, বাংলাদেশের অবস্থান থেকে চিন্তা করলে আমাদের স্বার্থ বিরোধী ভূমিকায় তারা ছিল, কিন্তু ভারতের অবস্থান থেকে চিন্তা করলে তারা তো তাদের দেশের স্বার্থ রক্ষার জন্য এটা করেছে। সুতরাং তাদের জন্য এটা শকিং। সেই শকটা কাটিয়ে উঠতে পারছিল না। সেটাকে কেন্দ্র করে ইন্টারিম গভর্নমেন্টের সময় নানান ইস্যুতে সরকারের সঙ্গে লাগতো, সহ্য করতে পারছিল না। তখন তারা বলতো যে ঠিক আছে, এই সরকার নয়, নির্বাচিত জনগণের সরকার আসলে তখন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটাবে এবং ন্যায়সঙ্গত সম্পর্ক তারা স্থাপন করবে। আসলো নির্বাচিত সরকার আসার পরে এটা আমাদের কিন্তু সকলের প্রত্যাশিত যে প্রতিবেশী একটা দেশের সঙ্গে এরকম অসন্তোষ রেখে, বৈরিতা রেখে, সারাক্ষণ একটা আগ্রাসী মনোভাব রেখে
চোর পুলিশ খেলে, এইভাবে তো চলে না আসলে, এটা কারোর জন্যই তো ভালো না। ভারতের স্ট্যাবিলিটি এবং উন্নয়নের জন্য বাংলাদেশের স্ট্যাবিলিটি দরকার, আবার বাংলাদেশের স্ট্যাবিলিটি উন্নয়নের জন্য ভারতের আবার স্ট্যাবিলিটি এবং সুসম্পর্কটা দরকার। কারণ দুইটা প্রতিবেশী লোক, সীমান্ত অভিন্ন, ব্যবসা বাণিজ্য 4,500 কিলোমিটার সীমান্ত এই দুই দেশের মাঝখানে, ব্যবসা বাণিজ্য ওতপ্রোতভাবে জড়িত। আমাদের প্রচুর লোক নানান কাজে তাদের দেশে যায়, তাদের প্রচুর লোক আমাদের দেশে কাজ করে, বৈধ এবং অবৈধ দুইভাবে। সুতরাং ভবিষ্যতে এই সম্পর্ক কোথায় আরো ন্যায়সঙ্গত আত্মমর্যাদার ভিত্তিতে উন্নয়নের দিকে গিয়ে উভয় দেশ লাভবান হবে সেটা করতে পারত, সেই দিকে তারা যাবে নির্বাচিত সরকারের সঙ্গে, এরকম আকাঙ্ক্ষাটা কিন্তু অনেকের কাছ থেকেই এসছিল, ভারতের পক্ষ থেকে এসছিল, বাংলাদেশের পক্ষ থেকে এসছে। সেইখানে হঠাৎ করে ডক্টর জাহেদ ওরকম মানে পরিচিত আলোচিত কোনো পলিটিশিয়ানও না, কোনো দলের নেতা হিসেবে তিনি ভারতের সঙ্গে বৈরিতা বা প্রীতিতে আবদ্ধ হয়েছেন এমনও নয়। তিনি টকশো করতেন, তিনি নিজে একটা তার ইউটিউব চ্যানেল ছিল, সেই চ্যানেলে তার বক্তব্য তুলে ধরতেন। সেই বক্তব্য শুনে ভারত ক্ষুব্ধ হয়ে তার চ্যানেলটাকে ব্যান করেছিল ভারতে, সেইখান থেকে ব্লক, সেই জন্য তাকে ওয়াচ লিস্টে রেখেছিল। কিন্তু ওই হাসিনা আমলের ওই সময়ের সেই ওয়াচ লিস্ট ধরে এখন পরিবর্তিত পরিস্থিতিতে সে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা, এবং তিনি আনুষ্ঠানিক একটা সেমিনারে যোগ দেওয়ার জন্য দিল্লি যাচ্ছিলেন, যেটা কূটনৈতিক চ্যানেলে তাদের জানানো হয়েছে। বা এই দিল্লির বাংলাদেশ হাইকমিশনার যিনি, তিনি তাকে রিসিভ করতে আসছেন, ফলে এটা প্রোটোকলের মাধ্যমেই হচ্ছে, এটা তার ব্যক্তিগত সফর না। সেই জায়গায় সব কিছু জানা সত্ত্বেও পুরনো সেই সময়ে তার যে ওয়াচে তিনি ছিলেন সেই লিস্ট ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে 2.5 ঘন্টা বসিয়ে রেখে জেরা করে যে অপমানজনক বা অপমানসূচক যে আচরণটা করা হয়েছে, এইটাকে কেউ কেউ বাংলাদেশে উল্লসিত হচ্ছে, যারা এই গণঅভ্যুত্থান পরবর্তী অবস্থা মেনে নিতে পারে না যে ইন্ডিয়া অপমান করেছে। কেউ কেউ উল্লসিত হচ্ছে যারা ব্যক্তিগতভাবে ডক্টর জাহিদুর রহমানকে হয়তো কোনো কারণে পছন্দ করে না। কেউ কেউ উল্লসিত হচ্ছে যারা তার এই জাহিদুর রহমানের সাফল্যে যারা জেলাস, তারা উল্লসিত। কিন্তু এই উল্লসিত গ্রুপটা এটা বুঝতে পারছে না যে ডক্টর জাহিদুর রহমান এখানে একটি নাম মাত্র, এই নামকে এই ব্যক্তিকে তো অপমান করা হয়নি, এটা বাংলাদেশকে অপমান করা হয়েছে। বাংলাদেশ সরকারের নির্বাচিত সরকারের একজন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তাকে এইভাবে অপমানজনক পরিস্থিতিতে ফেলা মানে হচ্ছে বাংলাদেশকে, বাংলাদেশ সরকারকে, আমাদের সবার জন্য অপমান। আমাদেরকে এইভাবে সেটাকে দেখতে হবে যদি আমাদের মধ্যে দেশপ্রেম থাকে। এবং সেই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, পরে যখন তার এই যে তার এটা ইমিগ্রেশন যখন ক্লিয়ারেন্স দেয় এবং যাওয়ার জন্য অনুরোধ করা সত্ত্বেও তার এই অপমানের কারণে তিনি প্রতিবাদ স্বরূপ সেই দেশে ঢোকেননি, তিনি কলম্বো হয়ে বাংলাদেশে ফেরত এসেছেন। এইটা একটা প্রতিবাদ, এই প্রতিবাদটাকে আমরা স্বাগত জানাই। ভারতের প্রতিটা অন্যায় কাজ, প্রতিটা অন্যায় আচরণ, সেটা পুশিন হোক, সেটা সীমান্ত হত্যা হোক, সেটা ব্যবসা বাণিজ্যে চোরাচালান আগ্রাসী অবস্থান হোক, সেটা আমাদেরকে কোনো না কোনোভাবে অপমানজনকভাবে এই আচরণ করা হোক, সেটা আমাদের পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করা হোক, প্রতিটা ক্ষেত্রে যেখানে ভারত অন্যায় আচরণ করবে আমরা অন্যায়ের প্রতিবাদ করব। এইটা আবার কেউ কেউ কালার দেয় ভারত বিরোধিতা। আসলে ভারত বিরোধিতা, আমিও ভারত বিরোধী না, আমি বাংলাদেশের স্বার্থের পক্ষে দাঁড়িয়ে আমি বাংলাদেশের পক্ষে কথা বলবো, বাংলাদেশ পন্থী হয়ে ভারতের অন্যায়ের প্রতিবাদ করব। তার মানে এই নয় যে আমরা ভারত বিরোধী, বরং আমরা বাংলাদেশের পক্ষে। ধন্যবাদ জনাব সারোয়ার তুষার। এই পুরো জিনিসটা ভারত বাংলাদেশ সম্পর্ক এবং গতকালকের ঘটনা, এবং আমি এর সাথে আরেকটা বিষয় জুড়ে দিতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মালয়েশিয়া হয়ে চীনে যাচ্ছেন, মালয়েশিয়া প্রথম সফর করবেন এবং আমি যতটুকু জানি ওইখান থেকে উনি সরাসরি চীন সফরে যাবেন। ফর্মালি এটা এখনও ডিক্লেয়ার করা হয়নি, তবে এটা এরকমই পরিকল্পনা আছে। তো এই সফরের সাথেও এই পুশিন
এবং কালকের এই আচরণ এগুলোর কোনো সম্পর্ক আপনি দেখেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। গভীরতর সম্পর্ক আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার আগেই বাংলাদেশে আসার পরে ভারতের অন্তত দুজন মানে শীর্ষস্থানে দায়িত্বশীল বাংলাদেশে এসেছেন এবং তার সাথে দেখা হয়েছে। একজন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেব এবং আরেকজন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং পরে শপথ অনুষ্ঠানে এসেছিলেন স্পিকার। তো ওই বিক্রম মিশ্রি আমরা যতটুকু জানি, এবং এটা নিয়ে ভারতীয় খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা দ্য হিন্দু, সেখানে এটা নিয়ে একটা হয়েছে, মানে আপনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে বিএনপি সরকার কেন ভারতের উপর নাখোশ। কারণ বিএনপি সরকার আসার পরে বিএনপির যারা দায়িত্বশীল তাদের একটা বড় অংশই মনে করেছিল যে আমাদের সম্পর্ক স্বাভাবিক করতে হবে, যেটা খুব মানে বোধগম্য কারণেই মানে যথার্থ অবস্থান, যে আমাদেরকে তো স্বাভাবিক সম্পর্ক প্রতিবেশীর সাথে, এটা বড় প্রতিবেশীর সাথে সারাক্ষণ ঝগড়া করা যায় না। জি, কিন্তু আমাদের তো কিছু ইস্যু আছে, সেই ইস্যুগুলো সমাধান করতে হবে। যেমন ইন্টারিম সরকারের উপরে অতিরিক্ত আপনার এক ধরনের বৈরী মনোভাব আমরা দেখেছি ভারতের, যেটার কথা শান্ত ভাই বললেন, যে এবং তারা তখন বলতো যে আমরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করব, এই কথা তারা বলেছেন। তো ফলে বিএনপির একটা আশা হয়তো ছিল যে যেহেতু নির্বাচিত সরকার এসছে, এই যে তারা আমাদের পণ্যের ট্রান্সশিপমেন্টের উপরে একটা এমবার্গোর মতো দিয়ে রেখেছে, বাংলাদেশি পণ্য ভারতের নানা ধরনের বিধিনিষেধ এই মুহূর্তে পার করছে, ইম্পোর্ট এক্সপোর্টের মধ্যে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছে, ব্যবসা চিকিৎসা সহ বিভিন্ন ধরনের ভিসার উপর অনেক ধরনের বিধিনিষেধ আছে, এগুলো এখনো আছে। এগুলো ঠিক হবে, এটা বিএনপি সরকারের প্রত্যাশা ছিল এবং এই প্রত্যাশা করাতে তো কোনো দোষ নাই। তারপরে আপনার যে রাজ্য সরকারের নির্বাচন হয়ে গেল, সেখানেও অবৈধ অনুপ্রবেশকারী, অবৈধ বাংলাদেশি, এই কথাগুলোকে যেভাবে আনা হয়েছে, এটাও মানে আমাদের তরফ থেকে আমাদের বাংলাদেশের সরকার এটাকে পজিটিভলি নেয় নাই এবং নেয়ার কোনো কারণ নাই। ফলে মানে সম্পর্কটার এই পর্যায়ে আমরা দেখলাম যে যখন এই নতুন হাই কমিশনার আসলেন, প্রথমবারের মতো একজন রাজনীতিবিদকে এখানে ভারত পাঠালো এবং যেদিন তিনি আসলেন সেদিনই আবার লাশ পড়লো মৌলভীবাজারে। তো সার্বিক দিক থেকে যখন ধরেন বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা ভারতে যাচ্ছেন, তখন ভারতের তো সেই সম্মানটা জানানো উচিত ছিল। আমাদের দেশে যখন তারা আসেন, তখন তো আমরা আমাদের যথাযোগ্য যে রাষ্ট্রীয় যে প্রোটোকল সেটা তাদেরকে দিই, কিন্তু তিনি দেখেন তিনি বাংলায় একটা চ্যানেল পরিচালনা করতেন আওয়ামী লীগ আমলে, এবং সেখানে আমরা তো জায়েদ ভাইয়ের কথাবার্তা জানি, আমরা তো তাকে জানি যে তার ভারত কোট আনকোট ভারত বিরোধিতাও যদি বলেন সেটা কোন মাত্রার কতটুকু, আমরা তো জায়েদ ভাইকে চিনি। সো উনি তো একজন একটু সফট হিসেবে পরিচিত, সফট সোবার লিবারেল যে অ্যাপ্রোচ, সেখান থেকেই বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলতেন। তার মানে হচ্ছে এই যে আমরা এখানে এসে বসে কথা বলছি, আমি এটা খুবই নিশ্চিত, আমি এটা শুনেছি যে আমরা যারা ভারতের একটা চেক লিস্ট আছে, এই ব্যক্তিরা কোথায় কি বলেন, কোথায় কি লেখেন, এগুলো মনিটর করার জন্য আপনি বাংলায় লিখছেন, এটা গুগলে ট্রান্সলেট হচ্ছে, আপনি টকশোতে কথা বলছেন, এটাও তারা সাথে সাথে ইংরেজিতে একটা নোট তৈরি করে যেখানে পাঠিয়ে দিচ্ছে এবং সেই ব্যক্তি সম্পর্কে একটা অবস্থান তৈরি করছে। মানে আমি শান্ত ভাই আসেন এই তালিকায়, ফেসবুক চেক করে। হ্যাঁ, এবং এই যে ভিসা আপনি পাবেন কি পাবেন না, ভবিষ্যতে আপনারাও তালিকায়, আমরাও তালিকায় থাকবো। অলরেডি আমরা তালিকায় স্ট্যাটাস দিলাম, ওগুলা চেক করে ঠিক করে ভিসা দিবে কি দিবে। অলরেডি আমরা এই তালিকায় যে নাই, আপনি তো আমরা তো জানি না, আমরা তো কখনো ভিসার জন্য ট্রাই করি নাই, করলে হয়তো বোঝা যাবে তাদের মনোভাবটা কি। মানে আপনি বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বললেই, গণঅভ্যুত্থানের পক্ষে কথা বললেই আপনি তাদের চোখে ক্রিমিনাল হয়ে যাবেন। এই যে ভারতের এই প্যারানয়েড আচরণ, এইটা কিন্তু বাংলাদেশের সাথে তার সম্পর্কটা স্বাভাবিক করছে না, যে কারণে বিক্রম মিশ্রি সাহেব, ভারতের পররাষ্ট্র সচিব, তিনি বাংলাদেশে এসে ভারত ভ্রমণের মানে মোদী সাহেবের দাওয়াত নিয়ে এসেছিলেন, আমি যতটুকু জানি। এটা নিয়ে দ্য হিন্দু পত্রিকা, আমি যেটা বললাম, লিখেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমি মনে করি যে যথার্থভাবেই এটাকে মানে পোলাইটলি বা কূটনৈতিকভাবে টার্ন ডাউন করে দিয়ে তিনি আগে মালয়েশিয়া হয়ে চীন যাচ্ছেন এবং এটা যথার্থ। এবং আমার ধারণা যে তিনি সরাসরি চীন গেলে এটার একটা অন্য মানে হতো, যেহেতু চীন ইন্ডিয়ার ইস্যু আছে, এই জন্য তিনি মালয়েশিয়া হয়ে চীন যাচ্ছেন, হুইচ ইজ আ গুড মুভ বা স্মার্ট মুভ আমরা বলতে পারি। এবং ইন্ডিয়াকে এই বার্তাটা দেয়া দরকার যে আপনি আমাদের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচ না বদলালে এটা কিন্তু আর আগের বাংলাদেশ নাই, যে আপনি আমাকে এভাবে অপমান করবেন, 2 ঘন্টা ওখানে বসিয়ে রাখবেন আমার পরিচয় পাওয়ার পরেও, এবং তারপরে কিংবা ধরেন একটা সাধারণ বাংলাদেশের সাথেই বা আপনি এরকম করবেন কেন? অযৌক্তিক কারণে তো এরকম করা দরকার নেই। আমি তো পাসপোর্ট, ভিসা সবকিছু নিয়ে ফর্মাল হইতে আপনার ওখানে গেছি। এটা আগে ফরেন মিনিস্ট্রি নোট বারবাল গেছে, আমাদের হাই কমিশনার এখানে ছিলেন, এবং আরেকটা বড় জিনিস হলো আপনার এটা ভেন্যু, এটা রিজিওনাল কনফারেন্স, ইনফ্যাক্ট আপনি হোস্ট ইনভাইট করছেন, আমাকে দাওয়াত দিয়ে এনে আপনার ঘরে আপনি এইভাবে অপমান করবেন, এটা তো হতে পারে না। ফলে জাহেদ ভাই বা আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা,
তিনি যে পদক্ষেপটা নিয়েছেন এটা যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তি, কারণ যেহেতু তিনি এখানে, এটা তার ব্যক্তিগত সফর না, তিনি এখানে একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছেন, ফলে তিনি যদি এখন এই অপমানের পরেও সেখানে যেতেন তাহলে এটা ইন্ডিয়ার জন্য একটা, মানে তারা ওইভাবেই বাংলাদেশকে দেখতো যে ওদের সাথে এগুলো করা যায়। কিন্তু যেহেতু তিনি একটা স্ট্রং মেসেজ দিলেন, শুধু এটা আজকে তো বাংলাদেশ সরকার অফিসিয়ালি যে প্রোটেস্ট জানিয়েছে, ফরমালি তলব করে যেটা জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেছে এবং ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছে। এগুলো যথার্থ মুভ, এটাই একটা সরকারকে করতে হবে এবং কূটনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে আপনার মর্যাদায় আঘাত হানলে আপনার এগুলোই আমরা দেখতাম না। আপনার মনে আছে শেখ হাসিনা যখন ভারতে যেত তখন তাদের ওই মানে খুবই নিচু পর্যায়ে নিম্নস্তরের কর্মকর্তা তাকে রিসিভ করতেন এয়ারপোর্টে এসে, সেগুলো নিয়েও উনি ওখানে ওই ইয়ে থেকে নেমে, বিমান থেকে নেমে নাচানাচি করতেন, আমরা এগুলো দেখেছি। তিনি ওটাতেই খুশি ছিলেন, ঠিক আছে। এবং ওই যে সেই কুখ্যাত উক্তি মনে আছে, পানি মাঙ্গা ইলেকট্রিসিটি মিলা, কই বাত নেই কুছ তো মিলা, মানে পানি চেয়েছি কিন্তু দিল হলো ইলেকট্রিসিটি, যেটা আবার আমাদের উপর একটা বোঝা হিসেবে চাপিয়ে দিয়েছে, কারণ আমাদের টাকায় ওখানে গ্রিড লাইন হয়েছে। হ্যাঁ, কিন্তু অসুবিধা নাই, তারা ঋণ দিয়েছে, আমাদের সুদ করতে হবে, অসুবিধা নাই, কিছু তো পাইলাম, এরকম ছিল তার বক্তব্য। এখন রিসেন্ট টাইমে আপনি জানেন যে এই মানে গণঅভ্যুত্থানের পরে, যেটা আমাদের আরো অনেক আগেই শুরু করা উচিত ছিল কিন্তু আওয়ামী লীগ থাকার কারণে পারা যায় নাই, নেপালের কাছ থেকে আমরা এখন বিদ্যুৎ আনি। তো নেপালের কাছ থেকে আমাদের বিদ্যুৎ আনাটা এটা আমাদের জন্য লাভজনক, আমাদের জন্য ভালো। আমরা আগে 40 মেগাওয়াট এখন আনি, আমরা আরো 20 মেগাওয়াট আনতে চেয়েছি। ভারত কিন্তু এটাকে বাধা দিয়েছে যে আনতে দেবে না, ফলে এই যে আমি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথেও ভালো মতো সম্পর্ক করতে পারছি না ভারতের কারণে। আবার তথ্যমন্ত্রীর বক্তব্যটা তো খুবই সঠিক যে আপনি সার্কটাকে অকেজো হয়ে আছে ভারতের কারণে। যদি পুরো দক্ষিণ এশিয়ায় ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা মানে যার যার রাষ্ট্রের মধ্যে থেকে, সেটাও তো তথ্যমন্ত্রী মহোদয় একটা বিশেষ প্রেক্ষাপটে, যেদিন দীনেশ ত্রিবেদী আসলেন উনি বর্ডার ক্রস করে এসে যে মন্তব্যটি করলেন যে আমরা ভারত বাংলাদেশ, ওনার কমেন্টটাকে এই ইন্টারপ্রিটেশন হয়েছে অনেকটা যে ভারত আর বাংলাদেশ এক করতে যায়, এক ক্রিকেট দলের মানে কি, এবং এই যে দুই দেশের মাটিও একরকম না, আকাশও একরকম না, 160 কোটি 140 কোটি, 20 কোটি, ওই দিনে 160 কোটি থেকে উনি একজনকে হত্যা করছেন। এবং আপনি আমাকে কাঁটাতার দিয়ে ঘেরাও করে রেখে আমার সাথে এরকম বৈষম্যমূলক আচরণ করে, অপমানমূলক আচরণ করে আবার যদি বলেন যে আমরা দুই দেশ একই রকম, তাহলে যে ধরনের প্রতিক্রিয়া বাংলাদেশের একজন মন্ত্রীর কাছ থেকে হওয়া উচিত ছিল, যেটা আমরা এতদিন পেতাম না, সেটাই আমরা দেখেছি এবং আমরা এটাতে স্যাটিসফাইড যে বাংলাদেশ রাষ্ট্র বা সরকার হিসেবে আমরা এটা রেসপন্স করা শুরু করেছি। আমাদের কিন্তু বিএনপির সাথে অনেক ইস্যু আছে, মানে অনেক ইস্যু মানে অনেক সমালোচনা, অনেক রাজনৈতিক মতবিরোধ আছে, সেটা থাকবে, কিন্তু বাংলাদেশের মর্যাদার প্রশ্নে ইস্যুতে বাংলাদেশ যখন সামনে আসবে তখন এই সমস্ত বিষয়ে মতবিরোধটা থাকা ঠিক নয়। এবং এটারও একটা ডেমনস্ট্রেশন কিন্তু বলা যায় যে সবাই এটাকে অ্যাপ্রিশিয়েট করেছে যে গভর্নমেন্টের স্টেপটা এবং উপদেশটা যেটা করেছেন কিংবা বাংলাদেশ সরকারের নির্দেশেই করেছেন। আমি যতটুকু শুনেছি যে এখান থেকে নির্দেশ পাঠানো হয়েছে তারে কামব্যাক করে। তাই না, আমি একটা জিনিস যোগ করি, আজকেই সংবাদ মাধ্যমে আসছে ডক্টর জাহেদের সঙ্গে ওইখানে যখন এই আচরণটা করা হয় তিনি তখন কি করবেন সেই বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক সর্বোচ্চ লেভেলে জানানো হয়। তারপর এইখানের সঙ্গে কথা বলে ডক্টর জাহেদ সিদ্ধান্ত নেন তিনি আর ভেতরে ঢুকবেন না, তিনি বাংলাদেশে ব্যাক করবেন। তার মানে হচ্ছে একটু আগে শুরুর আলোচনায় যেমন বলছিলাম যে ডক্টর জাহেদকে অপমান করা মানে ব্যক্তি জাহেদকে নয় বা একজন উপদেষ্টাকে নয়, বাংলাদেশকে, বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের জনগণকে। ঠিক একইভাবে এই প্রতিবাদ করে ফিরে আসাটাও ডাক্তার জাহেদের একক সিদ্ধান্ত নয়, এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত এবং অবস্থান। সেই দিক থেকে আমরা এইরকম সরকার, এইরকম দেশের পক্ষে বাংলাদেশপন্থী, সবার আগে বাংলাদেশ, এই মুভটাই চাই। আমরা নতুন একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই যে সংবাদপত্রের অবস্থা, বাংলাদেশের সংবাদপত্র মিডিয়া এখন কোন অবস্থায় রয়েছে। আগামীকাল সংবাদপত্রের কালো দিবস, 16ই জুন 1975 সালের এই দিনে 4টা পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর থেকে সাংবাদিকরা এই দিনটাকে কালো দিবস হিসেবে পালন করেন। কালকে অনেক কর্মসূচি আছে 16 তারিখে। আজকে 15 তারিখে নবগঠিত ন্যাশনাল এডিটর্স কাউন্সিল এনইসির উদ্যোগে ডিএফপি মিলনায়তন তথ্য ভবনে একটা আলোচনা অনুষ্ঠান ছিল, সেমিনার ছিল। তথ্যমন্ত্রী মহোদয় এখানে উপস্থিত ছিলেন, আর সম্পাদকরা ছিলেন, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, এনএসসি এবং এর বাইরে যারা আছেন সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এখানেও নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আরেকটা বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে যে মিডিয়াকে একটা স্টিম লাইনে আনার জন্য গণমাধ্যম কমিশন গঠন করা এবং এই কমিশন গঠনের জন্য
18 তারিখে একটা বড় আকারের মত বিনিময় সভা সরকারের তরফ থেকে, ইতিমধ্যে অনেক স্টেক হোল্ডারের সাথে কথা হয়েছে, আবার 18 তারিখে আরেকটা হবে। আজকের এইটাকেও ধরে নেওয়া হয়েছে, এখানেও এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। মন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা এমন একটা পরামর্শ বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে পাওয়ার চেষ্টা করছি যেটার উপর ভিত্তি করে আমরা একটা আনঅ্যানিমাস ডিসিশন নিতে পারি যে মিডিয়া কিভাবে চলবে, মিডিয়ার স্বাধীনতা কতটুকু থাকা উচিত, এবং এইটাকে অপব্যবহার যারা করেছে অতীতে, স্বৈরাচারকে স্বৈরাচার বানাতে যারা সহযোগিতা করেছে, সেই সব কারারুদ্ধ সাংবাদিকদের ফেট কী হওয়া উচিত, এই নানা বিষয়ে আলোচনায় আসছে। তো ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছ থেকে শুরুতে শুনি যে কেমন মিডিয়া চান, কিংবা মিডিয়া কমিশন কেমন চান, এবং অতীত এবং বর্তমানের মধ্যে তফাৎটা কি? ধরেন প্রথমত আগামীকাল যে সংবাদপত্রের কালো দিবস 1975 সনে বাকশাল করার পরে এই দিনে 4টি রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়ে সকল সাংবাদিকদের বেকার করে দেয়া হয়েছিল। আর সকলের সংবাদ মাধ্যমের সরকারি পরিচালনার 4টা সরকারের গুণগান গাইতে হবে, সরকারের মুখপাত্র কিংবা প্রচারপত্র হিসেবে। তার বাইরে সকল মত প্রকাশের সমস্ত পদগুলো বন্ধ করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে আবার সেটা উন্মুক্ত করে দেন বহুদলীয় গণতন্ত্র করার মাধ্যমে, এবং তিনি সাংবাদিকদের জন্য অনেক ইতিবাচক ভূমিকা রাখেন। আপনার এই যে পিআইবি প্রতিষ্ঠা, প্রেস ক্লাব ভবন করা, জায়গা দেওয়া, সব করে, এবং প্রচুর সংবাদপত্রের তখন একটা বারবারন্ত অবস্থা জিয়াউর রহমানের আমল থেকে শুরু হয়। তারপরে বিভিন্ন সময় হোঁচট খেয়েছে। পরবর্তীতে সে সাংবাদিকরা এই যে দলীয় লাইন ধরে বিভাজিত হয়ে বিএফইউজে এই পন্থী ওই পন্থী, ডিউজে এই পন্থী ওই পন্থী, নানানভাবে নানান পন্থী হয়ে গেল। এইভাবে সাংবাদিকতা ঠিক ইউনিফর্ম ওয়েতে সাংবাদিকদের জন্য, সংবাদ মাধ্যমের জন্য যে ইউনিটি রেখে যে অধিকার রক্ষা করে যে সাংবাদিকতা দরকার ছিল, সেটি বাংলাদেশে কখনোই আর এস্টাবলিশড হলো না। নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারে। মালিক তিনি থাকেন যে তার সংবাদ মাধ্যমটিকে ব্যবহার করে তার ব্যক্তিগত ব্যবসা কিভাবে বাড়াবেন, ট্যাক্স ফাঁকি দিবেন, কালো টাকা সাদা করবেন। অন্যদিকে সরকারের থেকে ব্যবসা বাগিয়ে নেওয়ার জন্য, অথবা সরকারি দলে পদ পাওয়ার জন্য, অথবা সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় মন্ত্রী এমপি হওয়ার জন্য সংবাদ মাধ্যমকে কিভাবে ব্যবহার করবেন, সেই দিকেও অনেক মালিকরা চলে গেলেন। সংবাদ মাধ্যমের যারা নিয়ন্ত্রণ করেন সাংবাদিক হিসেবে, তারা কেউ দলীয় আনুগত্য থেকে, কেউ নিজের সুবিধা প্রাপ্তির লোভে গুটি কয়েক এই মানে একটু শীর্ষস্থানীয় পদধারীরা বিভিন্ন হাউজে, তারা বিভিন্ন দিকে হাত মিলিয়ে পুরা সাধারণ কর্মীদেরকে ওয়েস্টবেড পায় না, ঠিক সময়ে বেতন পায় না, ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে তারা থাকবে কিভাবে, তারা সুস্থ সাংবাদিকতা কিভাবে করবে, সেদিকে মনোযোগ নেই। পুরা সংবাদ মাধ্যম শিল্পটাকেই ধ্বংস করে দেওয়া হলো। এখন এইখানে সরকারের সমস্যা আছে, ব্যবসায়ী মালিকদের সমস্যা আছে, সাংবাদিকদের নিজেদের মধ্যে সমস্যা আছে, নীতিমালার ঘাটতি আছে। এই সমস্ত কিছু জানা কোনোটাই নতুন না। মাননীয় তথ্যমন্ত্রী যে আজকে যেটা বলছেন যে সাংবাদিকদের জন্য যে কমিশন গঠন, নীতিমালা তৈরি, কিভাবে স্বাধীন সাংবাদিকতা হবে সেটি তিনি চান। তিনি এটা চান মনে প্রাণে, এটা আমি বিশ্বাস করি, কারণ তিনি প্রগতিশীল চিন্তার মানুষ, একটু স্বচ্ছ চিন্তার মানুষ, এবং সংবাদ মাধ্যমে রাজনীতি করে আসা, ছাত্র রাজনীতি করে এসে মিডিয়ার ঘনিষ্ঠ মানুষ। তিনি এটা চান, কিন্তু নতুন করেই যে এটা অনুসন্ধান করতে হবে এটারও খুব প্রয়োজন নাই। কারণ হলো ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু একটা কমিশন গঠিত হয়েছিল, এবং সেই কমিশন অনেক কাজ করেছে। তাদের একটা লিখিত প্রস্তাবনা ইন্টারিম গভর্নমেন্টের কাছে জমা দিয়েছে, যদিও তার একটি অক্ষর বাস্তবায়ন তারা করেনি, কিন্তু একটা স্ট্রাকচার, একটা প্রস্তাবনা তো আছে। হ্যাঁ, তার শতভাগই আমাদের সঙ্গে হয়তো এই যেহেতু একটু রাজনৈতিক সরকার, তাদের চাওয়া পাওয়ার সঙ্গে ওইটা শতভাগ মিলবে না, কিন্তু একটা বেজ লাইন তো তৈরি হচ্ছে, এবং সেটার অনেক প্রস্তাবনাই হয়তো গ্রহণযোগ্য মনে হবে। যেখানে এটাকে মডিফাই করা দরকার সেটাকে বেজ ধরে সেটাও করে নিতে পারবেন। ফলে নতুন একটা কমিশন করে
করা, তথ্য অনুসন্ধান, নতুন পরিকল্পনার জন্য না, সময় ওটা ক্ষেপণের খুব ওটা বেশি ওটা প্রয়োজনও গণমাধ্যম কিন্তু না, নাই। গণমাধ্যম কমিশন যেটা বলা হচ্ছে এটা কিন্তু স্থায়ী কমিশন। এটা কিন্তু ওই ইয়ের প্রস্তাবে ওইটা ছিল, ওখানে আছে, বাট ফরমেশন হয়তো ডিফারেন্ট হতে পারে কিংবা আলোচনা করে। এইটা স্থায়ীভাবে আমি এখানে একটা জিনিস আপনাকে ধরিয়ে দিতে চাই, যেটা দেখেন আইনজীবী যারা, আপনি এলএলবি এলএলএম পাশ করার পর কিংবা ডিগ্রি নেওয়ার পর আপনাকে কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো হয়, বার কাউন্সিলের পরীক্ষা দিতে হয়, লিখিত পরীক্ষা, এমসিকিউ, লিখিত, মৌখিক, অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আপনি ডাক্তারের আপনার মেডিকেল কাউন্সিল, ডেন্টাল কাউন্সিল থেকে আসতে হয়। জাহেদ ভাই, আপনি যে কথাটা বলছেন এটা আপনার অনুষ্ঠানেও একাধিকবার আমরা আলাপ করেছি, আপনিও বলেছেন। এইটা আপনার কিছু আলোচনা অনুষ্ঠানে ওই কমিশনের সঙ্গে যুক্ত শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা ছিলেন, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এই প্রস্তাবনা বারবার দিয়েছেন। অনেক আলোচনা করেছি আমরা যে তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি হবে, সাংবাদিক বলতে কাকে আপনি সাংবাদিক বলবেন, বিকল্প ধারার ভার্চুয়াল মিডিয়ায় যারা করে তাদেরকে আপনি সাংবাদিক হিসেবে স্বীকৃতি দিবেন কিনা, দিলে কি প্রক্রিয়া দিবেন, অথবা যাকে আপনি দিবেন তাকে একটা নির্দিষ্ট সময় পর এটাই পর কমিশনের উপরে এই দায়িত্বটাই দেওয়া হচ্ছে যে তারা সর্ট আউট করবে, কমিশনের প্রতি এটা এবং দায়িত্ব তারা দেখবে, লুক আফটারও করবে। ওভারঅল সংবাদ মাধ্যমকে ইচ্ছামতো সাংবাদিক ছাঁটাই, ইচ্ছামতো পত্রিকা অফিস দখল, ইচ্ছামতো টিভি দখল, ইচ্ছামতো তাদেরকে নিজ দলীয় স্বার্থে বা বিভিন্ন গোষ্ঠীর স্বার্থে ব্যবহার, টাকা আছে তিনি একটা সংবাদ মাধ্যম খুলে বিশেষ উদ্দেশ্যে করলেন, এইটা না করে একটা স্বাধীন সংবাদ মাধ্যম যে পরিবেশ চায় সেটা তৈরি করবার জন্য একেবারে টু দ্য পয়েন্ট সকল ক্ষেত্রে যা যা পরিবেশ থাকা দরকার সেটা নিশ্চিত করবার জন্য যত রকমের প্রস্তাবনা দরকার সেগুলি সবই বিভিন্ন সময়ে আলাপ আলোচনা হয়েছে বা এই কমিশনের মধ্যে তার বেশিরভাগই আছে। আমি আবারও রিপিট করছি, তার মধ্যে সবই হয়তো নির্বাচিত একটা রাজনৈতিক সরকারের সবই পছন্দ হওয়ার কথাও না, হতেই হবে এমন নয়, কিন্তু যেটা যেটা সম্ভব অলরেডি তো সেটা আছে। বিএনপি তাদের যে রাষ্ট্র মেরামতের 31 দফা সেখানে অনেক প্রস্তাবনা দিয়েছে। বিএনপি ভিশন 2030-তে প্রস্তাবনা আছে। বিএনপি নিজস্বভাবে এর উপরে অনেক কাজ করা আছে, এমনকি এখন যে মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি নিজে উদ্যোগী এর উপরে অতীতে অনেক সেমিনার করেছেন, কাজ করেছেন। ফলে সরকারের ইচ্ছা আছে, বাস্তবায়নটা যেন দ্রুততার সঙ্গে হয় এবং এটার ইমপ্লিমেন্টেশনটা এমনভাবে হয় যে সাধারণ সাংবাদিকদের যেন তার এই মাসের বেতন পাবে কি না, বেতন কবে পাবে, তার বাড়ি ভাড়াটা কবে দিবে না, বাড়িওয়ালার থেকে পালিয়ে চলতে হবে, যে দোকান থেকে বাকি বাজার করেছে তার থেকে সে অন্য রাস্তায় হাঁটতে হবে কতদিন এটা লুকিয়ে, এই চিন্তা নিয়ে সাংবাদিকতা সমস্তভাবে এবং রাজনৈতিক হস্তক্ষেপ, সরকারের নিপীড়ন যা অতীতে আমরা দেখে আসছি। আমি এই আলোচনা আবার আসবো আপনার কাছে সারোয়ার তুষার। আমার ডক্টর সায়ন্তর এই কথার সাথে উনি সাংবাদিকদের বিষয়গুলো বলেছেন, এখানে তো একটা অংশ যে সাংবাদিকদের কি হবে, কিন্তু জাতি রাষ্ট্রীয়ভাবে আমার এই মিডিয়া তো ফোর্থ স্টেট বলা হয় যে কোনো তো রাষ্ট্রের ক্ষেত্রে, তো এইখানে আমার এর বাইরেও সাংবাদিকদের সুযোগ সুবিধা, নিয়োগ, বদলি, এটার বাইরেও যে মিডিয়ার ভূমিকাটা কি হবে, রাষ্ট্রকে যে স্বৈরাচার করে দিতে মিডিয়া যে একটা রোল প্লে করেছে আমরা তো অতীতে এটা দেখেছি, নিকট অতীতে। এবং আমি আরেকটা প্রসঙ্গ নিয়ে আসছিলাম যে অনেকে জেলে আছেন আমাদের সাংবাদিক যারা ছিলেন, তাদের ছাড়া হবে কি হবে না, তাদের ছাড়া উচিত কি উচিত না, এই নিয়ে একটা ডিবেট আছে। এই সব মিলিয়ে যদি আপনি একটু আলোচনা করেন। জি, আপনাকে খুবই ধন্যবাদ যে এই প্রসঙ্গটা তুলেছেন, এটা খুব জরুরি। আজকে তো অলরেডি এখন 16 জুন শুরু হয়ে গেছে, আমরা যখন আলোচনা করছি। বাংলাদেশের ইতিহাসে এই যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, 4টা মিডিয়া রেখে বাকি সব মিডিয়াকে বন্ধ করে দেয়, এই যে বাকশালের এই ফিচার, মানে শেখ মুজিবুর রহমান তখন মিডিয়া বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিলেন, আর তার কন্যা শেখ হাসিনা সমস্ত মিডিয়াকে বিটিভি বানিয়ে বাতাবি লেবুর বাম্পার ফলনের মাধ্যমে বাকশাল 2 কায়েম করেছেন। ফলে মিডিয়াটা, ওই যে অমর্ত্য সেনের একটা বিখ্যাত কথা আছে তার, যে দেশে যদি মিডিয়া ফ্রিডম থাকে তাহলে দেশে দুর্ভিক্ষ হয় না। এবং এটা খুব বোধগম্য কারণ আমাদের এটা নিয়ে আর বিশ্লেষণ করা দরকার নেই, এটা আমরা সবাই বুঝি কেন। সেটা আজকে সেমিনারে কেউ একজন বলছিলেন যে দেশে মিডিয়া যদি ফ্রি থাকে তাহলে
স্বৈরাচার হয় না, ফেমিনের স্বৈরাচার সাথে হয় এইটা না, দুর্ভিক্ষ হয় না, ইকোনমিক ক্রাইসিস থাকবে না, কারণ সরকার স্বাভাবিকভাবেই সরকারের কিছু ইস্যু থাকে যেগুলো সরকার গোপন রাখতে চায়, যে কোনো সরকার। তাহলে মিডিয়ার কাজ হচ্ছে সেগুলো বারবার সামনে নিয়ে আসা, তাহলে আসলে সরকারেরও দেশ পরিচালনা করতে সুবিধা হয়। ফলে মিডিয়ার ভূমিকা এটা মানে বলাই বাহুল্য যে এটা অত্যন্ত জরুরি একটা গণতন্ত্র ফ্লারিশ করার ক্ষেত্রে। আর বাংলাদেশে যে অবস্থা বিগত সময় ছিল সেখানে তো আরো বেশি এটা জরুরি। আপনার এই যে যাদের কথা আপনি বললেন বিগত আওয়ামী লীগ আমলে, দেখেন শেখ হাসিনার কফিনের শেষ পেরেকটা কিন্তু সাংবাদিকদের দিক থেকে এসছে। আপনার নিশ্চয়ই মনে আছে ওই যে তার বিখ্যাত সংবাদ সম্মেলন, যেখানে একজন মানে সংবাদ সম্মেলন নয়, যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি যেটা হয়তো আর কি, সেখানে একজন জনৈক সাংবাদিক, আপনি নাম জানেন আমি নামটা বললাম না, তিনি যেটা ট্রিগার করে দিলেন শেখ হাসিনাকে, হ্যাঁ ওই যে বলে যে পাগলকে শাকনার কথা বললো না, তো সেটাই বলছে এবং যা হওয়ার তাই হয়েছে। তো তারপর থেকে কিন্তু এই অবস্থা, তাই না? ফলে এটা আমাদের ওইখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে সাংবাদিক বা সম্পাদক, বড় সাংবাদিক, তাদের আসলে সরকারের তারা যত কাছাকাছি যাবে বা সরকারকে যত বেশি প্যাম্পারিং করতে চাইবে, সরকারের জন্য সেটা তত বেশি অ্যালার্মিং। এই কারণে তাদেরকে যে ভাই আপনি আপনার কাজ করেন, কোনো অসুবিধা নেই। একজন বিখ্যাত সাংবাদিক বাংলাদেশে, সম্পাদক, খুবই প্রথিতযশা, তিনি এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসার পরে একটা আলোচনায়, তখনও তিনি প্রধানমন্ত্রী হন নাই, তিনি মানে বলে ফেলেছেন আর কি আবেগের আতিশয্যে যে আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েন। তো স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার তো কিছু নাই, আপনাকে স্বাধীনভাবে কাজ করতে হবে, আপনার দায়িত্ব এটা। আপনাকে এখন প্রধানমন্ত্রী বলবেন যে ওকে যাও তোমাদেরকে আমি স্বাধীনতা দিলাম, তাহলে তার এটা স্বাধীনতা হলো না। ফলে স্বাধীনতাটা থাকতে হবে, এবং যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, এই স্বাধীনতার একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি থাকতে হবে, এবং সেইখানেই ওই গণমাধ্যম সংস্কার কমিশন যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যে এখানে বিএনপি সরকারের উচিত যে তাদের শূন্য থেকে কাজ শুরু করার দরকার নেই, কাজ কিছুটা হয়ে আছে, আপনি সেটাকে হালনাগাদ করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু ওই যেই গণমাধ্যম সংস্কার কমিশন করে গিয়েছিল বা যে রিপোর্টটা আছে, এই রিপোর্টটাকে এক্সিকিউট করা উচিত। এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু গণমাধ্যম কমিশন নিয়ে কোনো কাজই হয়নি, কমিশন হয়েছে রিপোর্ট পর্যন্ত, এগুলো চাপা পড়ে গেছে, এগুলো সব চাপা পড়ে, বাস্তবায়নটা হয় নাই। ফলে আমরা এখনো মিডিয়ায় কিন্তু ওই আওয়ামী ফ্যাসিজমের যারা রেসিডু, যারা অবশিষ্ট উচ্ছিষ্ট অংশ, তারা কিন্তু এসে নানা ফরম্যাটে ওই মায়াকান্না কিন্তু এখনো দেখান। এবং ওই মুন্নি সাহা, একটা জার্নালিস্টদের একটা সম্মেলন হলো কিছুদিন আগে বাংলাদেশে, সেখানে গিয়ে তিনি এমনভাবে বললেন যে তিনি ভিকটিম, তার সাথেই বিরাট একটা অন্যায় হচ্ছে, এবং বললেন যে আমাদেরকে ফ্যাসিস্টের দোষর বলা হচ্ছে। আপনি যদি, উনি তো ফ্যাসিস্টের দোষর না, উনি তো ফ্যাসিস্টের কারিগর, ওনারা ফ্যাসিস্ট বানাইছেন বাংলাদেশে। আমরা কি তাদের টকশোগুলো দেখি নাই? তখন তো আমরা টকশোতে আসতে পারতাম না, একে তো বয়স কম ছিল, দ্বিতীয়ত হচ্ছে আমরা মেইন স্ট্রিম ছিলাম না, কিন্তু আমরা তো টকশোগুলো দেখেছি। আপনাদের ভূমিকা তো সারা বাংলাদেশ দেখেছে। আপনি আজকে গিয়ে বলেন যে আমাদেরকে ফ্যাসিস্টের দোষর বলা হচ্ছে, এবং আমি মনে করি যে ফ্যাসিস্টের দোষর বললে ওনাদের ভূমিকাটাকে লাঘব করা হয়। ওনারা আসলে ফ্যাসিস্ট বানিয়েছেন শেখ হাসিনাকে। তাহলে ওনারা যে ভূমিকাটা রেখেছেন এবং যেভাবে গণহত্যাকে জাস্টিফাই করেন এখনো পর্যন্ত, বলেন যে এখানে আরগুলো কিছুই হয় নাই, তাহলে তাদেরকে, এটা ঠিক যে হরে ধরে হত্যা মামলা যেগুলো হচ্ছে সেগুলো তো আসলে এগুলো মেরিটকে আরো নষ্ট করছে, কিন্তু তাদেরকে কিভাবে আপনি তাদেরকে অ্যাকাউন্টেবল তো করতে হবে, এবং তাদের মধ্যে অনেকে আর্থিক দুর্নীতিতে জড়িত, মারাত্মক রকমের আর্থিক দুর্নীতিতে জড়িত। মুন্নি সাহা নিজেই, আমার ধারণা, নাম ধরে না বললাম, কিন্তু জেনারেলাইজ করে এটা অনেকের বিরুদ্ধে এই অভিযোগ আছে, কিন্তু এগুলো ওই জায়গায় কিন্তু যাচ্ছে না। ইন্টারিম গভর্নমেন্টও যায় না, এই গভর্নমেন্টের আমরা কোনো তৎপরতা দেখছি না যে সত্যিকার অর্থে যারা দোষী, সত্যিকার অর্থে আজকের যেমন সেমিনারে যে কথাটা বলা হচ্ছিল, আমি ছিলাম ওইখানে, এই জন্য আমি একটু ডিটেলস বলতে পারছি যে আসলে এইটা দুইটা শ্রেণী হওয়া উচিত, যে যারা হত্যাকাণ্ডে ইন্ধন দিয়েছে, যারা হত্যাকাণ্ডকে জাস্টিফাই করেছে, তাদের বিচারটা আইন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হওয়া উচিত। আর সামগ্রিকভাবে আরো অনেকে হয়তো আছে, তাদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে তারা হয়তো মেইন স্ট্রিমে ফিরে আসতে পারবে। সেই অপরাধগুলো তো আগে তাদেরকে অপরাধের শাস্তি দিতে হবে। যারা আর্থিক দুর্নীতি করেছে সেই দুর্নীতিগুলোর বিচার হতে হবে, এবং যারা নানাভাবে মত প্রকাশের বিরুদ্ধে কাজ করেছে, গণতন্ত্র হত্যা করার কাজ করেছে, ফ্যাসিজম কায়েম করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, আপনার তাদের কলিগদেরকে অনেকে তারাই নাম দিত যে অমুককে অ্যারেস্ট করেন, অমুক মামলায় ঢুকে দেন, এগুলো তারা করেছেন। ফলে সেগুলোর সবগুলোরই একটা মানে মামলাগুলোর স্পেসিফিক হওয়া দরকার, যেন এগুলো নিয়ে বিতর্ক করা না যায় যে তাদেরকে আসলে হয়রানি করা হচ্ছে। যেমন এখন ফারজানা রূপার যে ভূমিকা, বা ধরেন এই ধরনের সাংবাদিকদের যা ভূমিকা, এখন তাদেরকে আপনি যদি বিতর্কিত মামলায় দেন, তখন তাদেরকে একটা সাংবাদিকরা আজকে বাংলাদেশে নিরাপদে নাই এই ধরনের কথা বলা সহজ হবে, কিন্তু তারা যে অপরাধ করেছেন সেই অপরাধের স্পেসিফিক শাস্তি নিশ্চিত করলে কিন্তু, মানে ধরেন এটা মানে কোনো প্রফেশন নয়, এটা আমার মনে হয় যে কোনো প্রফেশনের সবার ক্ষেত্রেই এই নীতিটা হওয়া দরকার,
যে আমি প্রফেশনের ঊর্ধ্বে উঠে আপনি যখন ফৌজদারি অপরাধ করলেন তখন তো আর আমি সাংবাদিক এই পরিচয়ে তো আর আমি মাপ পাবো না, পাওয়ার কথাও না এবং হয়ও না। সেটা পাবেন না। যে সমস্যাটা কি হয়, এরা অনেকে যে আর্থিক দুর্নীতিটা করেছে, সেই দুর্নীতিটা করেছে প্রভাব বিস্তার করে অবৈধভাবে ইনকাম করেছে, কিন্তু তা আপনি প্রমাণ করতে পারবেন না। বড়জোর ট্যাক্স ফাঁকিটা প্রমাণ করতে পারবেন। অবৈধ তিনি যে ডাকাতি করেছেন, অস্ত্র ঠেকিয়ে নিয়েছেন, টেন্ডারবাজি করেছেন, অবৈধভাবে করেছেন, এটা প্রমাণ করা খুব কঠিন। অনেক সাংবাদিক আছে যারা প্রধানমন্ত্রী বিট যারা করতো, আওয়ামী লীগ বিট যারা করতো, বিশেষ করে প্রধানমন্ত্রী বিট যারা করতো বিভিন্ন টেলিভিশনের পত্রিকার, তাদের শুধু সম্পদের খতিয়ানটা নেন 16 বছরে যে কি ছিল আর কি হয়েছে, কয়টা ফ্ল্যাটের মালিক, কয়টা গাড়ির মালিক, কত ব্যবসা করেছে। আপনি সেগুলা দেখলে বুঝতে পারবেন যে তারা অবৈধভাবে ইনকাম করে এটা হয়েছে, কিন্তু সেটা আদালতে প্রমাণ করা এত সহজ নয়। সেই হিসেবে তার যার বিরুদ্ধে যেটা পাওয়া যায় সেটা নিয়েই চেষ্টা করা হবে, কিন্তু আমাদের রাগ ক্ষোভ অনেক আছে, কিন্তু চাইলেই যে আইনের আওতায় সবাইকে আনার মতো উপাদান পাওয়া যায় এটা হয় না। আর আজকের ওই আলোচনা অনুষ্ঠান নিয়ে আমি ওখানে ছিলাম না, আমার যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। আপনি কিন্তু ছিলেন। আমি একজনের কাছ থেকে ওইখানে থাকা অবস্থায় আমাকে বলল, পরে আমি পুরা কাগজপত্রগুলো পেয়েছি, দেখলাম। জায়েদুদ্দিন সম্পাদক শফিক রেহমান সম্পাদক, তিনি এখানে ছিলেন না আজকে দেশের বাইরে থাকায়। নির্যাতিত সাংবাদিকদের নিয়ে যে আলোচনাটা, সেখানে সম্ভবত ওনার নামটা একেবারে পরে মৌখিকভাবে আসছে, মানে লিখিত এটার মধ্যে ছিল না। আমার সেই হিসেবে আমরা উনি নিজেই না, আমি বলছি শুধু উনি না, অন্যদের আলোচনাও যারা আলোচক ছিলেন, আমরা নিজেরাই নিজেদের লোককে, তার যে তিনি যে কতটা নির্যাতিত, মাহমুদুর রহমান ভাই কতটা নির্যাতিত, শফিক রেহমান নির্যাতিত, আবুল আসাদ কতটা নির্যাতিত, তাদের ব্যাপারে আমরা যদি নির্মোহভাবে সবাই বলতে পারার এই মানসিকতা এবং কালচারটা ধরে না রাখি, তাহলে সেটাও ঠিক না। সেই বিবেচনায় আমি বলি যে যারা নির্যাতিত হয়েছে তারা কেউ ব্যক্তিগত কারণে নির্যাতিত হয় না, একটা আদর্শিক কারণে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া হয়, সেটা স্বীকার করে নেওয়া এবং সেই তাদের ক্ষতি কিভাবে কতটুকু ন্যায়সঙ্গতভাবে পুষিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটা রাষ্ট্রের দায়িত্ব, সাংবাদিক সমাজের দায়িত্ব। যে আমি দুর্নীতি নিয়ে কথা আসছিল, এখানে আরেকটা বিষয় আনতে চাই প্রাসঙ্গিক, সংবাদপত্রের আলোচনার সাথে না হলেও দুর্নীতির সাথে। আমরা গতকালকে যে ঘটনাটি দেখেছি যে সাবেক আইজিপি, র্যাবের ডিজি এবং বহু ঘটনার হোতা বেনজির আহমদ দুবাইতে আটক হয়েছে এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলা, দুদকের যে মামলা, ওই মামলার রেড নোটিশ জারি ছিল এর মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে, এবং তার প্রেক্ষিতেই করা হয়েছে। তো আমার প্রশ্নটা হলো, আপনার কাছেই প্রশ্নটা প্রথমে আপনার কাছ থেকে শুনে সারোয়ার তুষারের কাছ থেকে শুনতে চাই যে আপনি কি মনে করেন যে এই যে তার আটক হওয়ার ঘটনা, এইটা কোনো ধরনের মেসেজ যারা দুর্নীতি করেছে কিংবা যারা অতি সম্প্রতি স্বৈরাচারের দোষর, ফ্যাসিবাদের দোষর বিভিন্ন জায়গা থেকে নানাভাবে কথা বলছিল, তাদের কাছে কি কোনো মেসেজ গেল এই আটকের পর? এটা একটা মৃদু মেসেজ গেছে। 3.5 রেক্টারের স্কেলের একটা ভূমিকম্প যখন হয়, আমি বলি যে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা, ভবিষ্যতে বড় রেক্টার স্কেলে হইতে পারে, কিন্তু ওতে কি আমাদের টনক নড়ে? আমরা কি সব গুছিয়ে নেই যে বড় হলে কিভাবে করব? কিন্তু আমরা বুঝি যে একটু ভূমিকম্প হলো, ধাক্কাটা আরো জোরে সোরে লাগতে হবে। এবং এইটাও, এই মৃদু মেসেজটা আরেকটু স্ট্রং হবে যদি তাকে দেশে আনা যায়। তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু তার শীর্ষ ওই যে আরাব, ওই সোনাকার বাড়ি, সে তো আজকে স্টেটমেন্ট করেছে, মানে ফেসবুকে গিয়ে কথাবার্তাও বলেছে। আরাবকে আনা যায় না, কারণ সে অন্য একটা দেশের পাসপোর্ট ব্যবহার করে ওই দেশে থাকে, ব্যবসা করে, সুতরাং সে তো বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেই থাকে না। এখন এই বেনজির এরকম কত কত কীর্তি করে রাখছে আমরা এখনো জানি না, সুতরাং তাকে বাংলাদেশে ফেরত আনবার জন্য যে শর্ত পূরণ করতে হয় সেটা আমরা করতে পারবো কিনা এখনো জানি না। আমরা, সরকার চেষ্টা করছে, আন্তরিকতা আছে, চেষ্টাও থাকবে, কূটনৈতিক তৎপরতা আছে, কিন্তু যদি তাকে আনা যায় এবং আনার পরে তাকে বিচারের মুখোমুখি করতে পারি, তখন সত্যিকার মেসেজটা যাবে। তবে আপাতত যে
মৃদু কম্পনটা হয়েছে, তাতে এই মেসেজটুকু গেছে যে বিদেশে তারা যে টাকা পাচার করে আরামে এসেছিল এবং নির্বিঘ্নে চলাফেরা করছিল, সেখানে সেটা একটু নাও হতে আসবে যে আমার শপিং মলে, এয়ারপোর্টে, এখানে ওইখানে গেলে যে কোনো এখন জায়গায় AI ধরে ফেলতে পারে। এআই ধরে ফেলতে পারে। এআই এখন চোর ধরার কাজেও ব্যবহৃত ব্যবহৃত হয়। হচ্ছে। আর বেনজির হচ্ছে এমন কুখ্যাত, আমি কালকে একটা চ্যানেলে বলেছি এবং আমি ভেবে দেখেছি, আপনি নিজে ভেবে দেখবেন অনুষ্ঠানের পরে, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় কোনো word খুঁজে যত রকমের নেতিবাচক বিশেষণ পাবে, না, সেটা- যে কোনো শব্দ ওর নামের সঙ্গে দিলে, বসিয়ে দিলে দেখবেন ফিট করে না, যায়। সেটা- লম্পট বলবেন, ফিট করে যায়। চোর বলবেন, ডাকাত বলবেন, খুনি বলবেন, গুম হত্যাকারী বলবেন, তাকে লুণ্ঠনকারী বলবেন, টাকা পাচারকারী বলবেন, এমন কোন নেগেটিভ বিশেষণ নাই যেটার নামের সঙ্গে ম্যাচ করে না, যে কারণে সে ধরা পড়েছে শুনে আমরা উল্লসিত হয়েছি। এবং আজকে কুখ্যাত প্রত্যেকটা হিসেবে মিডিয়ায়, প্রিন্ট এনে মিডিয়ায় বিচারে আনতে পারে। লিড স্টোরি হয়েছে সঙ্গত কারণেই যে তার এবং মতো সে এরকম বড় একটা অপরাধী। টোকাইয়া জনাব টোকাইয়া সারোয়ার তুষার, আন্তর্জাতিক আপনার কাছ সবাইরে থেকে এখন তাকে টোকাই আমরা ওইখান থেকে দুবাই থেকে বাংলাদেশে আনতে পারি কিনা, স্যার, এটা হলো সেই দেখার বিখ্যাত বিষয়। একটা বক্তৃতা কি যে আমরা ধরে নিয়ে আসবো 2000 লোক মাটির নিচ আছে, থেকে নিয়ে আসবে। না না, বলছিল যে 2000 লোক আছে এখানে, এই 2000কেই ধরে ধরে টোকাইয়া গড়তে টোকাইয়া, গেল, টুকায় টোকাইয়া টুকায় টোকাইয়া নিয়ে আসবো, মাটির নিচে গেলে জনাব ওইখান সারোয়ার থেকে তুষার, নিয়ে আসবে। আমার কোয়েশ্চনটা হলো যে এইটা আসলে কোনো মেসেজ গেল কিনা যারা এইভাবে পালিয়ে আছে, দুর্নীতিবাজ, দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিদেশে পালিয়ে তারা নির্বিঘ্ন জীবনযাপন করছিল, তাদের কাছে মেসেজ গেল কিনা? মেসেজ গেছে। এবং আমার ধারণা দুবাইতে আরো যারা আছে এই মুহূর্তে পলাতক, তাদের ইয়ানফসি অবস্থা, যে কখন আবার তাদেরকে চেস করে। এখন এটা তো সুনির্দিষ্টভাবে অন্তর্বর্তী সরকারের সময়কার দুদক যখন ইনিশিয়েটিভটা নিল এবং এখানে ইন্টারপোলকে ইনভলভ করলো, তার ফলে এটা ঘটলো, মানে রেড নোটিশটা আসছে। ফলে এরকম স্পেসিফিক পদক্ষেপ লাগবে, এবং এরকম স্পেসিফিক পদক্ষেপ নিলে আমি বিশ্বাস করি এই যে আওয়ামী লীগের যে ক্রুক এবং বদমাইশ এবং টাকা পাচারকারী এবং খুনি যারা সারা পৃথিবীতে লুকিয়ে আছে, তাদের দুনিয়াটা ছোট করে দিতে হবে আমাদের দিক থেকে। যে তারা ওই ধরেন বেলজিয়ামে আছে, এবং মাঝে মাঝে আমার দেখা যায় যে এই যে আওয়ামী লীগের কিছু স্টুপিড নেতা কর্মীদের এখনো রাস্তায় নেমে হামতাম করতে দেখি, তারা কিসের জন্য এটা করে আমরা জানি না। কারণ তাদের যে বড় বড় নেতারা, তারা তো বিরাট বিলাসবহুল জীবনযাপন করছে। মাঝে মাঝে কিন্তু এইসব ভিডিও চলে আসে যে বিরাট সুপার শপে গিয়ে এটিএম দিয়ে টাকা দিয়ে আপনার করতেছে, শপিং করছে। তো এই যে এদের যে এখনো আরামায়েশী জীবন, এটা কিন্তু এদেরকে রিয়েলিটিটা তারা কি করেছে সেটা বুঝতে দিচ্ছে না। তারা ভাবছে যে তারা ধরাছোঁয়ার বাইরে। এবং বেনজিরও তাই ভেবেছিল যে টাকা পয়সা তো যা কামাইছে এটা তার 3 পুরুষ বসে বসে খেতে পারবে, সুতরাং আমাকে কেউ ধরতে পারবে না। কিন্তু ওই যে দেখলাম, সত্য মিথ্যা জানি না, যে তার বন্ধু নাকি তাকে শপিং করতে ডাকছে এবং সেটাই তার জন্য কাল হয়েছে। তো এরকম ছোট ছোট জিনিস তাদের কাল হয়ে দাঁড়াবে, এবং এটা মানে বাংলাদেশের মানুষের মানে জাস্টিসের জন্য যে মারাত্মক অপরাধ তিনি করেছেন। একটা তো তার টাকা পয়সা, আপনি চিন্তা করে দেখেন, একটা উপজেলার, এই যে আওয়ামী লীগ নাকি হিন্দুদের বন্ধু, বা এরা নাকি হিন্দুদের বন্ধু ছিল, ওই কাশিয়ানী উপজেলায় একটা পুরো উপজেলার সমস্ত হিন্দুদের জমি দখল করে ওগুলো তাদেরকে মানে ফোর্সফুলি বিক্রি করতে বাধ্য করেছে। আরেকটা বিষয় আপনার কাছ থেকে শুনতে চাই যে সরকারের এই আওয়ামী লীগের লুটেরাদের ধরার জন্য, খুনি গুম খুনে জড়িত যারা ফেসিবাদের দূষর যারা অলিগার্ক যারা, তাদের ধরার জন্য বর্তমান সরকারের উদ্যোগটাকে আপনি কি যথেষ্ট মনে করেন? তৎপরতাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? যেটা আপনি বললেন একটু আগেই যে যদি করা যায়। এটা প্রমাণ করতে হবে সরকারকে। যেমন এটা তো অন্তর্বর্তী সরকারের শুরু করা একটা উদ্যোগ, সেটা তারা ক্যারি আউট করেছে, এবং সেটার একটা এখন যদি সরকার দেশে নিয়ে আসে তাদেরকে 30 দিনের মধ্যে, আমরা ওই চিঠিটা দেখলাম যেটা দুবাই সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে, 30 দিনের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে। 30 দিনের মধ্যে যদি বর্তমান সরকার নিয়ে আসতে পারে, তাহলে বোঝা যাবে যে বর্তমান সরকারের এটার ক্ষেত্রে সদিচ্ছা আছে। এবং বাকি মামলাগুলো, যে জুলাই গণহত্যার যে মামলাগুলো, যেমন হানিফ সহ কয়েকজনের মামলার রায় হওয়ার কথা যে কোনো মুহূর্তে, এই রায়গুলো যদি সঠিকভাবে করে এবং বিচারগুলো যদি তারা করে, তাহলে বোঝা যাবে যে না, বিএনপি সরকার এই জুলাই গণ অভ্যুত্থানের যে একটা ভয়াবহ যে হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটে গেল, এটার বিচার করার ক্ষেত্রে আন্তরিক। ফলে এটার সরকারকে আমরা বিশ্বাস করতে চাই যে বিএনপি অবশ্যই এইটাকে আনপানিশড রাখবে না এবং আনএড্রেসড রাখবে না। এবং আরও 2-1টা বড় বিগ ফিশ যদি আপনি ধরতে পারেন, যেমন ধরেন হাসান মাহমুদ আছে বেলজিয়ামে, তাকে যদি মানে আপনার নানা ধরনের কূটনৈতিক হ্যাঁ, তাদেরকে যদি মানে ধরা, কিংবা হারুন ভাতের হোটেলের হারুন, এগুলোকে যদি আপনি 2-1টাকে ধরতে পারেন, তাহলে কিন্তু বিশেষত যারা যেগুলো গুম খুনের সাথে জড়িত ছিল, তাহলে কিন্তু বিএনপি সরকারের উপর মানে বাংলাদেশের জনগণ সন্তুষ্ট হবে এবং বিরোধী দলও এই ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করবে। আমরা সর্বশেষ ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি শুরুতে যেমনটা বলছিলাম যে ইরানের সাথে দীর্ঘদিন চাপিয়ে দেওয়া যে যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, সেটার একটা সমাপ্তি ঘটেছে, এবং
বলা যায় যে দুই পক্ষই এটা বলেছে যে আমরা একটা এগ্রিমেন্টে পৌঁছেছি, যদিও এটা আনুষ্ঠানিকভাবে শুক্রবার স্বাক্ষরিত হবে সুইজারল্যান্ডে। তো এই নিয়ে ডক্টর সায়ন্ত আপনার মূল্যায়ন কি? মানে যুদ্ধবিরতি হয়েছে, যুদ্ধ তো আমরা কেউ চাই না, সেই হিসেবে আমরা তো এটা খুশির খবর যে যুদ্ধবিরতি হোক, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হোক। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল যে জঘন্যতম বর্বরতা চালিয়েছে সেটা তো আমরা ভুলতে পারি না। ইরানের এই যে ঐতিহ্য, তাদের যে ইতিহাস ঐতিহ্য ধ্বংস করেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, প্যালেস্টাইনে হত্যা করেছে। এরকম এক এক জায়গায় আক্রমণ চালাবে, তারাই গাদ্দাফি বানাবে, তারপর গাদ্দাফিকে মারবে, আবার চুক্তি হবে, তারাই সাদ্দামকে তৈরি করবে, আবার সাদ্দামকে মারবে, আবার নানান অজুহাত দিবে, পারমাণবিক অস্ত্র আছে, এই আছে, ওই আছে, বোমা আছে। তারাই বিভিন্ন দেশকে এইভাবে ক্যাপচার করার জন্য নানান রকম আক্রমণ চালায়, অস্ত্র ব্যবসা হয়। এইখানেও তারা সেটা করলো। ফাইনালি তাদের একটা পরাজয় হয়েছে আমেরিকার, যে এখানে রেজিম চেঞ্জ করতে চেয়েছিল সেটি পারেনি। কিন্তু ইরানের উল্টো এখন যা ছিল এই হরমুজ প্রণালী, এটা তো চালুই ছিল, এখন এটা চালু করার জন্য এগ্রিমেন্ট ফাইনালি একটা অজুহাত দরকার, তো সেই জন্য এইটা হইলো তাদের মুখ রক্ষার একটা চুক্তি, যে হরমুজ প্রণালী আমরা 30 সেকেন্ডের ভিতরে শেষ করতে হবে, প্রণালী খুলে সময় নাই, দিয়ে এক মিনিট এইটা। সময় আছে। তবে সে তার প্রথম আলোর একটা তার স্ট্যাটাসের একটা অংশ বলি, কি বলছে, ট্রাম্প পোস্টে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, উপযুক্ত সময়ে যখন সব কিছু শান্ত হবে আমরা গিয়ে ওই পারমাণবিক উপাদানগুলো নিয়ে আসব, এরপর সেগুলো ধ্বংস করা হবে। তার মানে ওর ভেতরে যে শয়তানি মনোবৃত্তি সেটা যায় নাই, ফলে বিশ্বাস করা কঠিন যতই চুক্তি হোক। জনাব সারোয়ার তুষার, এই ব্যাপারে আপনি? মানে এই যুদ্ধ থেকে তো আসলে তেমন কিছু পাওয়ার ছিল না, ধ্বংস ছাড়া এবং ক্ষতি ছাড়া। এবং এই যুদ্ধ অনেক দিন ধরেই ইরান একটা টার্গেট হিসেবে ছিল। আপনার মধ্যপ্রাচ্যে সব রাষ্ট্রকেই আব্রাহাম চুক্তি টুক্তি এসবের মধ্য দিয়ে কিন্তু ইসরায়েল আমেরিকার পক্ষে নিয়ে আসা গিয়েছিল, কিন্তু ইরানকে আনা যাচ্ছিল না। সেটাই তারা ইরানকে স্ট্রাইক করার জন্য 80-র দশক থেকে তারা নানাভাবে কথাবার্তা মিডিয়া চেষ্টা করে যাচ্ছিল। সেটা শেষ পর্যন্ত ট্রাম্প সাহেব করেছেন। এবং এইখান থেকে তার যেটা প্রাথমিক লক্ষ্য, যেটা তারা ভেবেছিলেন আর কি, যে স্ট্রাইক করবেন এবং অতি অল্প সময়ের মধ্যে ইরানের জনগণ রাস্তায় নেমে এসে তাদের রেজিমকে ফেলে দিবে, সেটা কিন্তু হয় নাই। ফলে সেই দিক থেকে এখান থেকে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বা ট্রাম্প প্রশাসনের তেমন কোনো প্রাপ্তি নাই। তারা তাদের জেদ মেটাতে পেরেছে হয়তো, কিন্তু তাদের দেশের ভেতরে ব্যাপক মানে বিরোধিতা ফেস করতে হচ্ছে। এবং ধারণা করা হচ্ছে যে মধ্যবর্তী নির্বাচনে এটা একটা বড় ইস্যু হিসেবে দাঁড়াবে ট্রাম্পের জন্য, তাদের যে মধ্যবর্তী নির্বাচন। এবং সেখানেও কিন্তু ট্রাম্প বিরোধী যে আন্দোলন সেগুলো আরও জোরদার হচ্ছে এই সমস্ত কারণে। এখন ইরান যে রেজিলিয়েন্স দেখিয়েছে, ইরানের জন্য কিন্তু এটা সবসময় মানে সব বিশ্লেষকরাই বলছিলেন যে ইরান যদি টিকে যেতে পারে এটাই ইরানের জন্য একটা বিরাট বিজয়। হ্যাঁ, ইরানের ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে, ইরানের অনেক ধরনের ক্ষতি হয়েছে, কিন্তু ইরানের মানে যে একটা আপনার মানসিক বা মোরাল যে একটা উইন, এটাও কিন্তু অনেক বড়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।